মা, ও মা, শুনছো? একটা কথা বলবো। আমি আর পারছি না মা। রোজ রোজ এই শুকনো মাটির ঘাস খেতে আমার আর একটুও ইচ্ছে করছে না। মনে হয় যেন পেট ভরে না, মনও ভরে না। ও তাই বুঝি? আমার ছেলের এত কষ্ট। আচ্ছা শোন, একদিন তোর জন্য গ্রাম থেকে টাটকা কাঁঠাল পাতা নিয়ে আসব। নরম কচি মিষ্টি পাতা, খেলে তোর খুব ভালো লাগবে। না গো মা, তুমি মানুষদের গ্রামে যেও না। মানুষ বড় ভয়ঙ্কর, কখন কি বিপদ ঘটে বলা যায় না। আমি চাই না তোমার কোনো বিপদ হোক। তার থেকে আমি কাল হাতি দাদার সাথে কলা বাগানে যাব। শুনেছি সেখানে নাকি পাকা পাকা কলা ঝুলে আছে। কাল আমি পেট ভরে কলা খেয়ে আসব। আচ্ছা ঠিক আছে, তুই যা। কিন্তু আমিও তো কাল সকালে তোর মামা বাড়ি যাব। অনেক দিন হলো আমার মা বাবার সাথে দেখা হয়নি। মনটা বড় টান ছেড়ে, তুইও চল না আমার সাথে। না গো মা, তুমি কাল যাও। আমার আবার বিকেলে বাঘ মামার সাথে দেখা করতে যাওয়ার কথা আছে। তিনি নাকি আমাকে ডেকেছেন। আবার কোনো বিপদ নাকি? তুই তো সবসময় ঝামেলার মাঝেই থাকিস। শোন নরহরি, আগে দেখে আয়, কোনো বিপদে যেন ঝাঁপিয়ে না পড়িস। তুমি চিন্তা করো না মা, আমি আর ছোট নই। বাঘ মামা যদি ডেকে থাকেন, নিশ্চয়ই জরুরি কিছু আছে। আমি দেখে আসব। তারপর দুদিনের মধ্যে মামা বাড়ি পৌঁছে যাব। তারপর আমরা একসাথে ফিরে আসব। আচ্ছা ঠিক আছে, কিন্তু সাবধানে থাকিস। এই জঙ্গল এখন আগের মতো শান্ত নেই। আর শোন, নদী পার হয়ে আমাকে যেতে হবে। ওখানে আবার সেই দুষ্টু কুমিরটা থাকে। হ্যাঁ মা, আমি জানি। সেই কুমিরটাই তো আমার সবচেয়ে বড় চিন্তা। তুমি একা নদী পার হবে ভাবলে আমার বুক কেঁপে ওঠে। আরে বোকা ছেলে, এত ভয় পাস কেন? তোর মা কি এতই দুর্বল? আমি সাবধানে যাব, তুই শুধু নিজের খেয়াল রাখিস। মা, তুমি কিন্তু খুব সাবধানে যেও। আমি না থাকলে তুমি একদম ঝুঁকি নেবে না। তুমি আমার সব। তুইও আমার সব রে নরহরি, চিন্তা করিস না, সব ঠিকই হবে। তারপর ছাগলছানা এলো হাতির কাছে। এই যে হাতি, ভালো আছো তো? আরে ও মা, এ তো আমাদের নরহরি। এসো ভাই এসো, আজ দুজনে মিলে জমিয়ে কলা খাবো। কলা খাবো বলেই তো এসেছি দাদা। রোজ রোজ শুধু ঘাস খেতে আর ভালো লাগে না। পেট ভরে ঠিকই, কিন্তু মনটা ভরে না। তা তো বটেই, খাবার যদি পছন্দের না হয় তবে খেয়ে কি আর মজা আছে? আমার তো সেবার কি অবস্থা হয়েছিল জানো? জঙ্গলে কোথাও ভালো খাবার পাই না। ভাগ্যিস টুনটুনি পাখি এই কলা বাগানের খবর দিয়েছিল। বাপরে, এ যে বিশাল কলা বাগান! দেখো দেখো, কত পাকা পাকা কলা ঝুলছে। এত কলা কি শেষ হয় দাদা? আরে না রে, রোজ এত খাই তবুও শেষ হয় না। একদিকটা শেষ হতে না হতেই অন্যদিকে আবার গাছ বড় হয়ে যায়। দাঁড়া, তোকে একাধিক কলা পেড়ে দিই। হাতি দাদা সুর দিয়ে এক গাদা কলা পেড়ে দিলেন। দাদা, তুমি কত ভালো। এই বলছো এতগুলো? আজ আমি জমিয়ে খাবো। শুধু কলা নয়, কচি কচি কলা পাতাও পেড়ে দেব। খা ভাই, মন ভরে খা। নরহরির আনন্দ। নরহরি খেতে খেতে গাইছে। আমি নরহরি, বুদ্ধি আমার মাথায় ভরি। লজ্জা করে লাভ নাই, আজ জমিয়ে খাবো কলা ভাই। অনেকক্ষণ পর ওরে বাবা, পেটটা তো ঢোল হয়ে গেছে। হাঁটতেও পারছি না দাদা। এখন কি হবে? তাতে চিন্তা কি, আমি তো আছি। তোকে পিঠে করে বাড়ি পৌঁছে দেব। না না দাদা, বাড়ি নয়, আমাকে এখন বাঘ মামার কাছে যেতে হবে। ও হ্যাঁ, আমাকেও তো ডেকেছেন, কিন্তু খাওয়া ছেড়ে মন চাইছে না। আমার তো যেতেই হবে। বাঘ মামা যখন ডেকে পাঠিয়েছেন, নিশ্চয়ই জরুরি ব্যাপার। জঙ্গলের রাজা তিনি, তার কথা অমান্য করা যায় নাকি? হালুম কেলে। আমি নরহরি, বাঘ মামা। আরে, আজ তো দেখি হাতির পিঠে চড়ে এসেছিস। পায়ে কি হলো? পায়ে ব্যথা নয় মামা,
খেয়ে খেয়ে পেটটা এমন মোটা হয়েছে যে হাঁটতেই পারছি না। আহারে পেটুক, আচ্ছা শোন, মজা করার সময় নয়, খুব চিন্তার বিষয় হয়েছে। কি হয়েছে মামা? জঙ্গলের পূর্ব দিকের নদীতে আবার দুষ্টু কুমিরটার উৎপাত বেড়েছে। আগে ছিল একটাই, এখন তার ৩-৪ জন সাগরে জুটেছে। নদী পার হওয়াই মুশকিল হয়ে উঠেছে। কি বলছো? গরু, মোষ, ছাগল সবাই তো ওই নদী পার হয়ে যায়। সবাই আমার কাছে নালিশ করেছে, কুমিরের ভয়ে কেউ নদী পার করতেই পারছে না। সর্বনাশ! নদীর ওই পারেই তো আমার মামা বাড়ি, আর মা আজ সকালেই রওনা হয়েছে। ওই নদী পার করেই তো যেতে হবে। তাই তো ভয়, এই দিকটা এখন খুবই বিপজ্জনক। আমারও খুব চিন্তা হচ্ছে। বাঘ মামা, আমার মায়ের কোনো বিপদ হবে না তো? আরে ওখানে কারা দুজন দাঁড়িয়ে আছে? আমাদের মতোই তো ছাগল মনে হচ্ছে। কে গো তোমরা? ও মা, এই যে নরহরির মা। দিদি, কোথায় যাচ্ছ? আরে মতি, তুই এখানে কোথায় যাচ্ছিস শুনি? যাচ্ছি দিদি বাপের বাড়ি। এই গৌরহরি বায়না ধরেছে মামা বাড়ি যাবে বলে। হ্যাঁ গো মাসি, মামা বাড়ি গিয়ে আমি খুব খাবো। আমি কিন্তু খুব খেতে ভালোবাসি, আর খেতেও পারি খুব। তা ভালো, আমাদের নরহরিও খেতে খুব ভালোবাসে। কিন্তু ওকে তো দেখছি না। সে ছেলে এখন বাঘ মশাইয়ের কাছের লোক। বিপদে পড়লেই বাঘ মশাই লোকে ডাকে। 2 দিন পরে আসবে। তাই নাকি? ভালোই হলো, আমাদের বাপের বাড়ি তো একই জায়গায়। চলো একসাথে যাই। কুমিরের ভয়। হঠাৎ নদীর জলে ঢেউ দুলে ওঠে। দিদি, ওইদিকে দেখলাম এক পাল কুমির ঘুরছে। সাবধানে পার হতে হবে। আমি তো ভালো সাঁতার কাটতে পারি মাসি, এক ডুবেই ওই পারে চলে যাব। না রে বাচা, এই নদী খুব বড় আর গভীর। জলের মধ্যে কুমিরের সাথে আমরা ডাঙার প্রাণী পারব না। কোনো একটা বুদ্ধি বার করতেই হবে। তাই তো দিদি, কি করা যায় বলো? যদি নরহরি থাকত, ওর মাথায় কত বুদ্ধি। তুমিও তো কম বুদ্ধিমতী নও দিদি। নরহরি তোমারই ছেলে, তুমিই একটা উপায় বের করো। দাঁড়া, ওদিকে কয়েকটা বড় কলা গাছ পড়ে আছে দেখলাম। ওগুলো দিয়ে একটা ভেলা বানাই। ভেলার ওপর চেপে নদী পার হব। কুমিররা বুঝতেই পারবে না। ওমা, কলা গাছ মানে কলা পাতা আছে? শুনেই তো আমার খিদে পেয়ে যাচ্ছে। আমি কলা পাতা খাবো। না রে গৌর, আগে নদী পার হই, তারপর যত খুশি খাস। হ্যাঁ বাছা, সন্ধে হওয়ার আগে পার হতে হবে, তারপর খাওয়া যাবে। জলের নিচে কুমিরদের ফিসখাস। এক কুমির চোখ লাল করে। শুনলে, কানা কথা ভেসে আসছে। হ্যাঁ রে, নতুন শিকার বুঝি। চলো চলো, খপ করে ধরে জলে টেনে নামাবো। আজ মহাভোজ হবে। কই, কাউকে তো দেখছি না। স্পষ্ট শুনলাম কথা। এইদিকে কয়েকটা নধর ছাগল আসছিল। ওদের মধ্যে ওই পুচকে নরহরিটা ছিল না তো? ওই বদমাসটা একদিন নদীর পাড়ে পেয়েছিলাম। ঠ্যাং কামড়ে জলে টেনে নিতে যাচ্ছিলাম, কিন্তু কোনো না কোনো বুদ্ধি করে পালিয়ে যায়। তারপর বোকা বাঘটাকে ডেকে গোল পাকায়। একদিন সুযোগ পেলেই ওদের সবাইকে শায়েস্তা করব। ছোট ছাগল, কিন্তু পেটে পেটে অনেক বুদ্ধি। চলো আবার নদীর তীরে ফিরে যাই। লক্ষ্য রাখি, কোনো শিকার এলে আর ছাড়ব না। হ্যাঁ, আজ কাউকে ছাড়ব না। জলের নিচে কুমিরদের চোখ জলজল করছে। এদিকে ভেলার উপর ছাগলরা নদীর মাঝখানে এগোচ্ছে। চারদিকে কুমিরের চোখ জলজল করছে। কি বললে ভাগ্নে? তোর মা নদীর ওই পারে গেছে? সর্বনাশ! এ তো বড় চিন্তার কথা। এবার কি হবে? হায় রে, এ তো বড়ই বিপদ। বাঘমশাই, এবার আপনাকেই কিছু করতে হবে। আপনি বনের রাজা, সব পশুরা কুমিরের ভয়ে ততস্থ।
আমি আমি কি করব? শুনেই তো আমার হাঁটু কাঁপছে, জল দেখলেই গা শিরশির করে। এইভাবে বললে চলবে না রাজামশাই, আপনার প্রজাদের কি হবে তাহলে? বাঘ মামা, আমার মায়ের জন্য খুব চিন্তা হচ্ছে। চিন্তা করিস না নরহরি, আমাদের বাঘ মামা থাকতে তোর মায়ের কিচ্ছু হবে না। তাই তো, বাঘ মামা আছে। হালুম, চলো সবাই মিলে নদীর ওই পারে যাই, নিজের চোখে দেখে আসবো কুমিররা কি করছে। বেঁচে গেছি। কেমন বড় বড় দাঁত দেখেছো দিদি? হ্যাঁ রে, ভাগ্যিস আমরা চুপ ছিলাম, না হলে বড় বিপদ ঘটত। ওরা নিজেদের মধ্যে কি যেন বলছিল, নিশ্চয়ই কুমতলব করছিল। আমার নরহরিকে নিয়ে বড় ভয় লাগে। একবার ওই কুমির ওকে কামড়ে জলে টানতে গিয়েছিল। তারপর আমার ছেলে বুদ্ধি করে কুমিরের চোখে ধুলো দিয়ে পালিয়ে এসেছিল। দিদি দেখো, ভেলার ভেতরে পানি ঢুকছে। হায় হায়, কি সর্বনাশ! গৌর কোথায়? এই তো মা, খিদে পেয়েছিল, একটু কলা গাছ খাচ্ছি। কি করলি তুই? কলার ভেলা খিলে তো ডুবে যাবে। এবার যে সবাই পানিতে পড়ে যাব। কি করব? এত খিদে পেয়েছিল। তোমরাও খাও না, খুব মজা। এবার কুমিরগুলো আমাদের খাবে। নরহরি থাকলে একটা উপায় বের করত। ওই যে নদীর মাঝে ভেলার উপর মা, আর চারদিকে কুমির। বাঘমশাই, কিছু করুন। জল যে আমার বড় ভয়, ঠান্ডা জল। আপনি কিছু না করলে ওরা বাঁচবে না। আমি যাচ্ছি, আমি আমার মাকে বাঁচাবো। ওই তো ফুচকা ছাগলটাও এসেছে, আজ দুজনকেই শিক্ষা দেব। মা, ভয় পেও না, আমি আসছি। ছি ছি, একটা ছোট ছাগল ভয় পাচ্ছে না, আর আমি বনের রাজা হয়ে ভয় পাবো না। যা হবার হবে, আমি ওদের বাঁচাবো। হালুম। বাঘ আক্রমণ করল কুমিরের ওপর। শোনো সবাই, আমি এক্ষুনি একটা গাছের মোটা ডাল ভেঙে জলের ওপর ফেলছি। তোমরা সবাই ওই ডালের ওপর উঠে ডাঙায় চলে এসো। ভয় পেও না, আমি আছি। হাতি শক্ত থাবা দিয়ে গাছের একটা বিশাল ডাল ভেঙে পানিতে ফেললেন। এক এক করে সবাই ডাল ধরে ডাঙায় উঠে এলো। কুমিরদের পরাজয়। হুফ, বেঁচে গেলাম। দেখেছো কুমিরগুলো? বাঘ মশাইয়ের গর্জন শুনে কোথায় যে পালিয়েছে। সত্যি রাজামশাই, আপনি না থাকলে আজ কি যে হতো, আমরা তো কুমিরের পেটেই যেতাম। না বাঘ মামা, আপনি সবার সেরা। আপনি আমাদের রক্ষা করেছেন। আমাদের বাঘ মামা সবার সেরা। এক দেশে ছিল এক ন্যায়পরায়ণ রাজা। তার সঙ্গে থাকতেন এক স্নেহময়ী রানী আর তাদের 3 কন্যা। রাজা তার কন্যাদের খুব ভালোবাসতেন, আর কন্যারাও বাবাকে সম্মান করত। রাজ্যে তখন সুখ আর শান্তির ছায়া, প্রজারা আনন্দে দিন কাটাত। রাজা ভাবতেন তার জীবন একেবারেই সম্পূর্ণ, কিন্তু কখনো কখনো একটা ছোট প্রশ্নই বড় ঝড় তুলে দিতে পারে। সেই ঝড়ের শুরু এখান থেকেই। আজ আমি খুব খুশি, আমার 3 কন্যাই আমার চোখের মণি। কিন্তু আজ আমি জানতে চাই তোমরা আমাকে কতটা ভালোবাসো। বলো তো, কে আমাকে কেমন ভালোবাসে? তোমাদের কথার মধ্যেই আমি বুঝতে চাই তোমাদের হৃদয়ে আমার স্থান কতটা গভীর। ভয় পেও না, মন খুলে সত্যি কথাটাই বলবে। এমন প্রশ্ন কেন? কন্যারা তো আপনাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসে। তবুও যদি জানতে চান, ওরা নিশ্চয়ই মনের কথাই বলবে। আমি শুধু চাই তাদের কথায় যেন কেউ কষ্ট না পায়, কারণ ভালোবাসা তো এক একজনের কাছে এক এক রকম অর্থ বহন করে। বড় মেয়ে বলল, বাবা, আমি তোমাকে চিনির মতো ভালোবাসি। চিনি যেমন মিষ্টি, তেমনি তোমার স্নেহ আমার জীবনের মিষ্টতা। তুমি থাকলে সব কষ্ট ভুলে যাই। তোমার ভালোবাসা ছাড়া আমার জীবন যেন ফিকে। তাই বলছি বাবা, তুমি আমার কাছে চিনির মতোই অমূল্য। মেজ মেয়ে বলল,
বাবা, আমি তোমাকে গুড়ের মতো ভালোবাসি। গুড় যেমন শক্তি দেয়, তেমনি তোমার সাহস আর আশ্রয় আমাকে শক্ত করে। তোমার উপদেশে আমি পথ চলি। তুমি না থাকলে আমি দুর্বল হয়ে পড়তাম। তাই বাবা, আমার ভালোবাসা গুড়ের মতো গভীর আর শক্ত। এরপর ছোট মেয়েকে রাজা জিজ্ঞেস করলে সে বলল, বাবা, আমি তোমাকে নুনের মতো ভালোবাসি। নুন ছাড়া যেমন কোনো খাবারের স্বাদ হয় না, তেমনি তুমি না থাকলে আমার জীবন অর্থহীন। নুন কম চোখে পড়ে, কিন্তু তার প্রয়োজন সবচেয়ে বেশি। বাবা, তোমার ভালোবাসাও আমার জীবনে তেমনই অপরিহার্য। ছোট কন্যার কথা শোনা মাত্রই রাজসভায় নেমে এলো নীরবতা। যে নুনের কথা সে বলল তা রাজার কানে বিষের মতো লাগল। চিনি আর গুড়ের মতো মিষ্টি তুলনার পর নুনের কথা শুনে রাজা নিজেকে অপমানিত মনে করলেন। ভালোবাসার গভীরতা তিনি বুঝতে পারলেন না। সেই ভুল বোঝাবুঝি বদলে দিল রাজপরিবারের সুখের চেহারা। এ কি কথা বললে তুমি? নুনের মতো ভালোবাসা? নুন তো সস্তা জিনিস, তুচ্ছ জিনিস। আমি কি তোমার কাছে এতটাই তুচ্ছ? তোমার কথায় আমি ভীষণ অপমানিত। এমন অবমাননা আমি সহ্য করব না। আমার রাজ্যে এমন কন্যার স্থান নেই যে বাবার মর্যাদা বোঝে না। একটু থামুন, শিশুটি হয়তো অন্য অর্থে কথাটা বলেছে। নুন যেমন অল্প হলেও দরকারি, হয়তো সে আপনার গুরুত্ব বোঝাতেই এ কথা বলেছে। রাগের মাথায় সিদ্ধান্ত নেবেন না, ও তো আপনারই রক্তমাংসের সন্তান। মহারাজ, রাজকন্যার কথাটি শুনে আমিও বিস্মিত। তবে প্রাচীন জ্ঞান বলে সব কথার অর্থ সঙ্গে সঙ্গে বোঝা যায় না। তবু রাজাজ্ঞা সর্বোচ্চ। আপনি যা আদেশ করবেন আমরা তাই পালন করব। মহারাজ, আপনার আদেশের অপেক্ষায় আমরা সদা প্রস্তুত। যদি রাজকন্যাকে রাজ্য থেকে দূরে পাঠাতে চান, আমরা নিরাপদে কাজটি সম্পন্ন করব। রাজ্যের শৃঙ্খলা রক্ষাই আমাদের প্রধান দায়িত্ব। বাবা, আমি আপনাকে অপমান করতে চাইনি। আমি শুধু সত্যি কথাটাই বলেছি। নুন যেমন না থাকলে খাবার অখাদ্য হয়, আপনিও তেমনই আমার জীবনের জন্য দরকারি। যদি তবুও আপনার মনে কষ্ট দিয়ে থাকি, তবে আমি ক্ষমা চাই। আপনার আদেশই আমার ভাগ্য। রাজার কঠোর আদেশে পরদিন ছোট রাজকন্যাকে গভীর অরণ্যে রেখে আসা হল। পিছনে পড়ে রইল রাজপ্রাসাদের জৌলুস, সামনে অজানা অন্ধকার বন। এক ভুল বোঝাবুঝি একটি নিষ্পাপ হৃদয়কে ঠেলে দিল একাকিত্বের পথে। কিন্তু ভাগ্যের খেলায় এখানেই শেষ নয়, এ পথেই অপেক্ষা করছিল নতুন জীবনের শুরু। গভীর অরণ্যে সূর্যের আলোও ঠিকমতো এসে পৌঁছায় না। চারদিকে নিস্তব্ধতা, শুধু পাখির ডাক আর পাতার মর্মর শব্দ। সেই ভয়ঙ্কর পরিবেশে একা বসেছিল ছোট রাজকন্যা। রাজপ্রাসাদের আরাম ছেড়ে সে আজ বনবাসী। তবু তার চোখে জল নেই, আছে শুধু ধৈর্য আর বিশ্বাস। হয়তো একদিন সত্যের মূল্য বুঝবে সবাই। হে আল্লাহ, আমি জানি আমি কোনো ভুল করিনি। বাবাকে আমি সত্যিই নুনের মতো ভালোবাসি। আজ আমি একা, কিন্তু মন ভাঙেনি। যদি এটাই আমার ভাগ্য হয়, তবে আমি তা মেনে নেব। শুধু চাই বাবা একদিন আমার কথার মানে বুঝুক। আরে, এই গভীর অরণ্যে তুমি একা বসে আছো কেন? তোমার পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে তুমি কোনো সাধারণ মেয়ে নও। এখানে তো বন্য জন্তুর ভয় আছে। বলো তো, কি হয়েছে তোমার সঙ্গে? আমি এক রাজ্যের রাজকন্যা। শুধু এক কথার জন্য বাবা আমাকে এখানে রেখে গেছেন। আমি বলেছিলাম আমি তাকে নুনের মতো ভালোবাসি, কিন্তু তিনি তার মানে বুঝতে পারেননি। তাই আজ আমি রাজকন্যা নই, শুধু এক আশ্রয়হীন মেয়ে। তোমার কথা শুনে খুব কষ্ট লাগছে। সত্যি বলতে কি, নুন ছাড়া জীবন চলে না। আমি খুব গরিব মানুষ, দিন আনি দিন খাই। তবুও চাইলে তুমি আমার সঙ্গে আসতে পারো। আমার ঘর ছোট, কিন্তু মনটা খোলা। অন্তত এই অরণ্যের ভয় তোমাকে আর সহ্য করতে হবে না। আপনি যদি আমাকে আশ্রয় দেন, আমি কৃতজ্ঞ থাকব। রাজকন্যা হলেও কাজ করতে জানি। পরিশ্রমে আমার ভয় নেই। আজ থেকে আমি নতুন জীবন শুরু করতে চাই। রাজকন্যা পরিচয় নয়, মানুষ হিসেবেই আমাকে গ্রহণ করুন। এইভাবেই শুরু হলো ছোট রাজকন্যার নতুন জীবন। পথিকের হাত ধরে সে অরণ্য ছেড়ে পা রাখল অজানা ভবিষ্যতের পথে। দুঃখের মধ্যেই লুকিয়েছিল আশার আলো। আর রাজপ্রাসাদে
সেখানে চলছিল আনন্দের আয়োজন, যা একদিন বড় অনুশোচনায় রূপ নেবে। বাবা, আপনি আমার জন্য এত বড় আয়োজন করেছেন, আমি কৃতজ্ঞ। নতুন জীবনে পা রাখতে চলেছি। আপনার আশীর্বাদই আমার সবচেয়ে বড় শক্তি। আমি চেষ্টা করব আপনার নাম উজ্জ্বল রাখতে। প্রাসাদে আবার হাসি ফিরেছে, এ দেখে ভালো লাগছে। তবে কোথাও যেন একটা শূন্যতা রয়ে গেছে। তবুও সময়ের স্রোতে সবই বদলায়। ঈশ্বর করুন সবাই ভালো থাকুক। এভাবেই কেটে গেল 1 বছর। রাজা চিনির মিষ্টতা আর গুড়ের স্বাদে অভ্যস্ত হয়ে উঠলেন। কিন্তু জীবনে কিছু জিনিস আছে যা চোখে দেখা যায় না, তবুও তার অভাব সবকিছুকে বিস্বাদ করে তোলে। সেই উপলব্ধির দিন আর খুব দূরে ছিল না। একদিন এক লবণ চাষি আসে রাজাকে দাওয়াত দেওয়ার জন্য। মহারাজ, আমি খুব সাধারণ একজন লবণ চাষি, তবু সাহস করে আপনাকে আমার ঘরে দাওয়াত করতে এসেছি। আমাদের ঘর ছোট, আয়োজন কম, কিন্তু মনটা বড়। আপনার পায়ের ধুলো আমাদের ঘরে পড়লে সেটাই আমাদের সৌভাগ্য। আপনি এলে আমরা ধন্য হব। তোমার সাহস আর আন্তরিকতায় আমি খুশি। রাজা হলেও আমি আমার প্রজাদের ডাকে সাড়া দিই। ঘর ছোট বড় নয়, মানুষের মনটাই আসল। আমি তোমার দাওয়াত গ্রহণ করলাম। আজ আমি রাজা নই, একজন সাধারণ অতিথি হয়ে তোমার ঘরে যাব। মহারাজ, আমি খুব সাধারণ মানুষ, তবু সাহস করে আপনাকে দাওয়াত করেছি, কারণ আপনি আমাদের রাজা হলেও প্রজাদের আপনজন। আমার ঘর ছোট, খাবার সাধারণ, কিন্তু মনটা খোলা। লবণ চাষ করে যা রোজগার হয় তা দিয়েই কোনো মতে সংসার চলে। আজ আপনার পায়ের ধুলো আমার ঘরে পড়েছে, এটাই আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। তোমার কথায় আমি খুশি হয়েছি। রাজা হয়েও আমি প্রজাদের ঘরে যেতে ভালোবাসি। রাজ্যটা তো শুধু সোনারূপার নয়, তোমাদের মতো পরিশ্রমী মানুষের ঘামেই গড়া। ঘর ছোট হলেও আন্তরিকতা বড়, এই বিশ্বাস নিয়েই আমি এসেছি। আজ রাজা নয়, আমি শুধু একজন অতিথি। রাজার ছোট মেয়ে খাবার নিয়ে আসে, কিন্তু রাজা চিনতে পারে না। মহারাজ, আপনার জন্য সাধ্যমতো রান্না করেছি। আমাদের ঘরে আয়োজন কম, কিন্তু সম্মানটা মন থেকে। আজকের তরকারিতে নুন দেইনি, আপনার অপছন্দ আছে শুনেছি। আর এখন নুনের দামও অনেক বেশি, তাই ভেবেছি নুন ছাড়াই দিলেই ভালো হবে। যদি কোনো ত্রুটি থাকে ক্ষমা করে দেবেন। রাজা খাবার মুখে দিয়ে, উফ, এ কি স্বাদ! নুন ছাড়া খাবার যে এতটা বিস্বাদ হয় আগে বুঝিনি। জিভে কোনো তৃপ্তি নেই। নুন না থাকলে খাবারের আসল স্বাদটাই হারিয়ে যায়। আজ বুঝতে পারছি, যাকে তুচ্ছ ভেবেছিলাম সেটাই সবচেয়ে দরকারি। হায়, কত বড় ভুলই না করেছি। মহারাজ, আপনার নুন পছন্দ না শুনে নুন ছাড়াই তরকারি রান্না করেছি। এই কণ্ঠ, এই চোখ কোথায় যেন দেখেছি। হায় আল্লাহ, যে আমারই ছোট মেয়ে। আজ সব বুঝতে পারছি। নুন যেমন কম চোখে পড়ে, কিন্তু না থাকলে সব বিস্বাদ, তুমিও তেমনই আমার জীবনের জন্যে অপরিহার্য। রাগে অন্ধ হয়ে আমি তোমার কথার মানে বুঝিনি। আমাকে ক্ষমা করো। বাবা হিসেবে আমি ব্যর্থ হয়েছি। বাবা, আমি কোনোদিন আপনার ওপর রাগ করিনি। আমি শুধু সত্যটা বলেছিলাম। নুন যেমন নীরবে কাজ করে, আমিও তেমনই আপনাকে ভালোবাসি। পথটা কঠিন ছিল, কিন্তু সেই কষ্টই আমাকে শক্ত করেছে। আজ আপনি বুঝেছেন, এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আপনার আশীর্বাদই আমার শক্তি। আজ রাজা হিসাবে নয়, একজন অপরাধী বাবা হিসাবে কথা বলছি। আমার ভুলের কারণে তুমি কষ্ট পেয়েছ, বনবাসে থেকেছ। ক্ষমা চাওয়ার যোগ্য আমি নই, তবুও অনুরোধ করছি, আমার ভুল শোধরানোর সুযোগ দাও। চলো, আবার প্রাসাদে ফিরে যাও। রাজ্যের সামনে আমি ঘোষণা করব, নুনের মতো ভালোবাসাই সবচেয়ে বড় ভালোবাসা। বাবা, আপনারই কথাই আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। আমি রাজকন্যা হয়ে জন্মেছি, কিন্তু মানুষ হয়ে বাঁচতে শিখেছি। যদি আপনি সত্যিই আমার কথার মানে বুঝে থাকেন, তবে আমিও প্রাসাদে ফিরতে রাজি। তবে আমি চাই আমার স্বামীকেও সম্মান দেওয়া হোক, কারণ সেও আমাকে মানুষ হিসেবে মূল্য দিয়েছে। মহারাজ,
আপনার কন্যা শুধু রাজকন্যা নয়, সে সাহসী আর সৎ একজন মানুষ। আমি গর্বিত যে তার পাশে দাঁড়াতে পেরেছি। যদি আপনি তাকে সম্মানের সঙ্গে গ্রহণ করেন, আমিও কৃতজ্ঞ থাকব। লবণ চাষ করেই আমরা জীবন গড়েছি, সততা আর পরিশ্রমেই আমাদের শক্তি। এইভাবেই রাজা তার ভুল বুঝতে পারলেন। ছোট কন্যা সম্মানের সঙ্গে প্রাসাদে ফিরল। রাজ্যে আবার ফিরে এলো সুখ আর শান্তি। আর সবাই শিখল, যা সবচেয়ে দরকারি তা অনেক সময় সবচেয়ে সাধারণ হয়। নুনের মতো ভালোবাসা নীরব কিন্তু অমূল্য।